সম্মানিত সুধী, এই মুহূর্তে যারা প্রবাস থেকে বলছি অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই পর্বে। আজকের পর্বে আমার সাথে বিশেষ তিনজন মেহমান আছেন। একজনকে আপনারা সকলেই চিনেন, অত্যন্ত ভালো বক্তা, সুবক্তা এবং আমাদের এই অনুষ্ঠানের সেরা বক্তা জনাব হাসান আমজাদ খান। আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে আছেন অনেক ধন্যবাদ। আছেন কবি বন্ধু মৃদুল রহমান। মৃদুল রহমানকে সাহিত্য পাড়ার প্রায় সকল মানুষ চেনে। মৃদুল ভাই, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আরো উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার জনাব ফয়সাল চৌধুরী। জনাব ফয়সাল চৌধুরী, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস থেকে বলছি অনুষ্ঠানের প্রথমবারের মতো। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমবারের মতো। সেটি আসলে মৃদুল ভাইয়ের কৃতিত্ব। আমরা সেদিকে যাব আস্তে আস্তে পড়ে। প্রিয় সুধী, আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের মতো। আমি কাজী হারুন, প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে। আজকের পর্বের নাম রেখেছি আমরা সংস্কার প্রস্তাব কেমন হলো এবং তা কতটুকু বাস্তবসম্মত। আমি প্রথমেই জানতে চাইব আজকের প্রথম বক্তা হিসেবে জনাব হাসান আমজাদ খান, আপনার কাছে সংস্কার প্রস্তাব আসলে কতটুকু বাস্তবসম্মত হবে বলে আপনি মনে করছেন? আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনার দর্শকদের জন্য আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আহ, এই ইন্টারিম গভর্নমেন্ট অধিষ্ঠিত হওয়ার পরে আমরা এটা সব থেকে একটা বড় প্রোডাক্ট পাওয়া গেল তাদের কাছ থেকে, যেটা এই অভ্যুত্থানের পরে মানুষের প্রত্যাশা ছিল যে সংস্কার এবং নতুন বন্দোবস্তের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। তার প্রথম পদক্ষেপ এটা। আহ, চারটা কমিশন তাদের মতামত জানিয়েছে, প্রস্তাবগুলো উপস্থাপন করেছে। যতদূর আমরা জানতে পেরেছি যে আমাদের কনসার্ন যেগুলো ছিল, যেমন সংবিধানের কিছু পরিবর্তন, ইলেকশন কমিশনের পরিবর্তন, সেগুলোকে নিয়ে তো তারা যেসব মতামত দিয়েছেন অনেকগুলোই আহ, দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল। ফর এক্সাম্পল, যে সংসদে দ্বিকক্ষ করা হবে, এখন আবার দেখছি সেখানে আসন সংখ্যা বাড়ানো হচ্ছে। তারপরে দেশের নাম পরিবর্তনের একটা প্রস্তাব সেখানে উত্থাপন করা হয়েছে। তো আমার কাছে সংবিধানের এই যে পরিবর্তনগুলো কথা বলা হয়েছে, এখন এগুলো সবগুলোই কিছু কিছু প্রমাণ অন্যান্য গণতান্ত্রিক দেশে আছে যেগুলো ভালো কাজ করছে, কিন্তু আমাদের এখানে কিভাবে কাজ করবে সেটি নিয়ে আমি কনসার্ন। কারণ আমাদের রাজনৈতিক যে কালচার সেটি ইউনাইটেড না, সেটি তাতে ভীষণ অনৈক্য রয়েছে। আপনার তো কি কোনো পরামর্শ আছে কিনা এ ব্যাপারে? আমার পরামর্শ আছে যে এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে যে দলটা এখানে কাজ করছেন, ওনাকে সামনে রেখে এই সব প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যেন এক ঐক্যমত্য তৈরি করা হয়, যে আমরা এই সংবিধান এই প্রস্তাবগুলো এইভাবে বাস্তবায়ন করব, যেগুলো এই সরকার ইলেকশনের জন্য প্রয়োজন সেগুলো তারা করবে, বাকিটা পরবর্তী সরকারের গুলোর জন্য রেখে দেবেন। এবং রাজনৈতিক সকল নেতৃবৃন্দ সেখানে একটা সিটিজেন চার্টার সই করবেন, যে আমরা এগুলো এতদিনের মধ্যে নেক্সটে যেই ক্ষমতায় যাই না কেন বাস্তবায়ন করব। এই ধরনের একটা সিটিজেন চার্টার, যেটা ডক্টর ইউনূস বলেছেন যে এ ধরনের একটি উদ্যোগ উনি নেবেন যেন এগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যায়। তো আশা করি আমি সেটি হবে। অন্য কোনো রাজনৈতিক মতাদর্শ, কূটচাল, সেটা আমাদের ভূ রাজনৈতিক হোক অথবা আন্তর্জাতিক হোক, যেন এখানে কোনো প্রভাব না ফেলে। অসংখ্য ধন্যবাদ জনাব হাসান আমজাদ খান। আমি জনাব মৃদুল রহমান, আপনার কাছে যাব। আপনি কেমন মনে করেন যে এই সংস্কার প্রস্তাব কিভাবে বাস্তবায়িত হবে, কিরকম আপনার কাছে কেমন মনে হচ্ছে? জনাব হাসান আমজাদ খান যেভাবে বিশ্লেষণ করলেন, সেই আলোকে যদি আপনার মতামত আপনি দেন। ধন্যবাদ জানাচ্ছি প্রবাস থেকে বলছি সম্মানিত সঞ্চালক কাজী হারুন ভাই আপনাকে, এবং সেই সাথে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রবাস থেকে বলছি সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন আমাদেরকে।
তো বিষয়টি হচ্ছে, আমরা প্রবাস থেকে বলছি। দেশের রাষ্ট্র ব্যবস্থার উন্নতি, সমৃদ্ধি বা দেশের শুভকামনার্থে আমাদের যে একটা মন রয়েছে, আমাদের যে মানসিকতা রয়েছে, তার প্রতিফলন ঘটাতে দেশের এই ক্রান্তি লগ্নেই বলি আর দেশের এই পরিস্থিতিতেই বলি, আমরা আমাদের নিজস্ব মতামতের প্রেক্ষিতেই মূলত কথা বলতে চাচ্ছি। তো আপনার যে বক্তব্য সেটা হচ্ছে, আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলটাতে আমাদের পরবর্তী সরকারের রূপরেখার প্রশ্নে যে সংস্কার বিষয়টি এসেছে সেটি নিয়ে, এটি কেমন হলো বা এটি কতটা বাস্তবসম্মত, এই বিষয়ে যে আপনার প্রশ্ন, সেটির আগে আমার একটি কথা রয়েছে। সেটি হচ্ছে, আমরা কিসের সংস্কার করব, কেন সংস্কার করব এবং কোন প্রশ্নে আমরা সংস্কার করব। সেটি হচ্ছে যে, আমরা বিগত সরকারগুলোর আমলে যেই যেই বিষয়গুলোতে বা যেই যেই ক্ষেত্রে আমাদের জনমনের যে চাহিদা, আশা আকাঙ্ক্ষার প্রতিফলনগুলো শুভ সুন্দরভাবে ঘটতে পারেনি বা পারা সম্ভব হয়নি, সেই ক্ষেত্রগুলোকে পুনরায় পরিবর্তন, সংস্কার, পরিবর্ধন কিংবা সংযোজন বা বিয়োজন করে জনগণের মানে আশাতীত, জনগণের ইচ্ছানুরূপ একটি সরকার ব্যবস্থা বা রূপরেখা প্রণয়নের প্রশ্নেই কিন্তু মূলত সংস্কারটি হচ্ছে। তো এখানে আমাদের একটি বিষয় জানা দরকার যে, যারা সংস্কার প্রস্তাবগুলো করছেন বা যেই যেই সংস্কার প্রস্তাবগুলো বিভিন্ন কমিশন থেকে এসেছে, সেই প্রস্তাবগুলোর সাথে আমাদের জনগণের সম্পৃক্ততা কতটুকু, সেটা কি শুধুই রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক সহদরদের নিয়ে, নাকি জনগণের মতামতগুলোকে সেখানে প্রাধান্য দিয়ে রাজনৈতিকভাবে বা সমন্বিতভাবে প্রকাশ করা হলো। যেমন আমি একটা বিষয় এখানে উল্লেখ করতে চাচ্ছি, যেমন নির্বাচন সংস্কার প্রশ্নে একটি বেনবেইসের যে জরিপটি হয়েছে, তার মাধ্যমে কিন্তু জনমতের একটা বিশাল একটা বিষয় সেখানে বের হয়ে এসেছে, যে তারা কি চাচ্ছে, রাষ্ট্রপতি থাকবে কিনা, দ্বিকক্ষ বিশিষ্ট, সেখানে কোনো সংসদীয় আসন ব্যবস্থা হবে কিনা। সেখানে কিন্তু জনমতের একটা চমৎকার বিষয় এসেছে এবং সেখানে দেখা গেছে যে অধিকাংশ মানে যে তাদের যে মতামতগুলোই, সেগুলো ছিল আমাদের সাধারণ মানুষের চাওয়া এবং পাওয়ার সাথে সম্পৃক্ত। অনেক সময় রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকবার প্রশ্নে কিংবা তারা দীর্ঘদিন ক্ষমতাকে ব্যবহার করবার জন্য, ক্ষমতার দম্ভকে কাজে লাগাবার জন্য তারা বিভিন্নভাবে মানে যেটাকে বলে রাজনৈতিক কূটচালের ভিত্তিতে তারা কিন্তু বিভিন্ন তাদের দফাগুলো বা সংস্কার প্রশ্নের বিভিন্ন বিষয় কথা বলতে পারেন। কিন্তু জনগণ যখন কথা বলবে, শুধু কিন্তু তারা তখন তাদের যে আশা আকাঙ্ক্ষা বা দেশকে ভালোবাসা, দেশপ্রেমের প্রতি বা দেশকে ভালো রাখা, দেশকে ভালো, দেশে ভালো থাকার যে বিষয়গুলি, সেখানে কিন্তু সেটা প্রাধান্য পাচ্ছে। তো আমি মনে করি জনগণের মতামত এবং রাজনৈতিক দলগুলোর মতামতের সমন্বয়ে একটি সুলিখিত দালিলিক একটি সংস্কার এখানে আসতে পারে, যে সংস্কারটি এই সরকার অন্ততপক্ষে দালিলিক হিসেবে প্রমাণ রেখে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তাদের মাধ্যমে তা বাস্তবিত করার একটা রূপরেখা এখানে প্রণয়ন করে যেতে পারে। আমি এটার মূলত পক্ষে এবং আমি এই সংস্কার প্রস্তাবের সাথে আমি আমার একমত পোষণ করছি। ধন্যবাদ আপনাকে আপনাকে। অনেক ধন্যবাদ জনাব মৃদুল রহমান। আপনিও জনাব হাসান আমজাদ খানের মতো করেই অনেকটা বলেছেন যে আহ, দালিলিকভাবে যদি সংস্কার প্রস্তাবটি রেখে যাওয়া হয়, পরবর্তী নির্বাচিত সরকার এসে সেগুলোকে বাস্তবায়িত করতে পারে। আমরা আরো একটু জানবো আমাদের তৃতীয় বক্তা জনাব ফয়সাল চৌধুরী, আপনার কাছে। আপনিও কি একই রকমের অনেকটা মনে করেন? আপনার কি কোনো ভিন্ন মত আছে এই ব্যাপারে? আহ শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাস থেকে বলছি। সম্মানিত আহ, যারা শ্রোতা দর্শক আছেন, এখন দেখছেন কিংবা ভবিষ্যতে দেখবেন, এবং আমার বিজ্ঞ আলোচক দুজনকেই আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশের ইতিহাসটা খুব সুমধুর নয়। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যে পরিবর্তনগুলোর মধ্য দিয়ে আসছে, সেই পরিবর্তনের ধারাটা খুব স্বাভাবিকভাবে হয়নি। সত্তরের নির্বাচনের পর যখন বাংলাদেশ স্বাধীন হলো, সত্তরের নির্বাচনকে কেন্দ্র করেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হলো। বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে বাহাত্তরের সংবিধান হলো। ওই বাহাত্তরের সংবিধানের ম্যান্ডেট কিন্তু বাংলাদেশের তৎকালীন সরকারের ছিল না। ওইটা সময়ের প্রয়োজনে ওই সংবিধানটা তখন হয়েছে। একইভাবে তার পরবর্তীতে যদি আমরা শহীদ জিয়ার শাসনামল দেখি,
তার পরবর্তীতে যদি আমরা 91 90 এর গণ অভ্যুত্থান দেখি, প্রত্যেকটাই এই যে বিগ বিগ স্টেক গুলো আমরা, যেই বিগ ধাপগুলো আমরা দেখতেছি, এই ধাপগুলা কিন্তু কোনো না কোনো প্রয়োজনের কারণে বাংলাদেশে হয়েছে। 24-এর অভ্যুত্থানটাও এরকম, বিগত দিনের আহ ইতিহাসের কারণে 24টা অবধারিত হয়ে গিয়েছিল, যেই কারণে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এক জায়গায় এক বিন্দুতে এসে দাঁড়িয়ে গিয়েছিল। এখন এই এক বিন্দুতে দাঁড়িয়ে যাওয়াটা কি শুধুমাত্র একটি নির্বাচনের জন্যে, শুধুমাত্র একটি সরকার বদলের জন্যে? আমি মনে করি নিশ্চয়ই না। আমাদের গুণগতভাবে কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে গেছে। এই পরিবর্তনটা একান্তভাবেই জরুরি। এখন এই পরিবর্তনটা কিভাবে হবে? ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, সবার সাথে তারা কথা বলেছেন। কথা বলে 6টা সংস্কার কমিশনের তারা প্রস্তাবনা আহ, গঠন করেছেন এবং তারা তাদের সুপারিশগুলো আস্তে আস্তে দিচ্ছেন। আমরা আহ, ইতিমধ্যে আমরা কিছু সুপারিশনামা পেয়ে গেছি। জনাব ফয়সাল চৌধুরী, সম্ভবত 10টা সংস্কার কমিশন টোটাল। জি জি, 10টা। সরি, আমি দুঃখিত, প্রথমে 6টা বা 5টা বা 6টা ছিল, পরবর্তীতে বেড়ে 10টা হয়েছে। তো এর মধ্যে 4টা সম্ভবত প্রস্তাবনা চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। তো যতটুকু এই প্রস্তাবনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দুই একটা জিনিস বাদ দিলে আহ, অবশ্যই আশাবাদী হওয়ার মতোই জিনিস। যেমন আহ, আহ, কিছু কিছু বিতর্ক অবশ্যই থাকবে, বিতর্ক ছাড়া কোনো জিনিস হয় না। এখানে আহ, অনেকগুলা স্টেক হোল্ডার আছে, সবগুলা স্টেকের মতামত নিতে হয়। এমন না যে আলী রিয়াজ সাহেব উনি উনার মতে করে ফেলেছেন সবকিছু, তা নয়। এখানে উনার সাথে আরো লোক আছে, রাজনৈতিক দল আছে, বুদ্ধিজীবী আছে, পেশাজীবী আছে, সাধারণ মানুষ আছে। আমি যতটুকু দেখেছি যে সংবিধান সংস্কার কমিশন, তারা অন্তত প্রায় 1 লক্ষ মতামত নিয়েছেন। 120টা দেশের সংবিধানকে তারা পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে এই প্রস্তাবনাটা দিয়েছেন। আমি এই সংস্কার কমিশনের যেই সংস্কার যেইভাবে আসছে বা যেভাবে আহ, প্রস্তাবনাগুলো আসছে, এগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, এগুলা বিভিন্ন ধারা নিয়ে থাকতে পারে, বাট সংস্কার যে হতেই হবে তাতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে যে সংস্কার যদি এখন না হয়, আমরা যদি আমাদের ইনস্টিটিউশন গুলাকে এখন ডেভেলপ করতে না পারি এত রক্তস্নাত বিপ্লবের পরেও, তাহলে কিন্তু এই রক্তস্নাত বিপ্লবটা পুরোপুরি বৃথা হয়ে যাবে। তাই আমার কথা হচ্ছে যে সংস্কারটা প্রয়োজনীয়, সংস্কার হতেই হবে। কিভাবে হবে, কোন কোনগুলা হবে, সেটা নিশ্চয়ই সময় বলে দিবে। অনেক অনেক অনেকগুলা স্টেক। ধন্যবাদ জনাব ফয়সাল চৌধুরী, চমৎকার বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সেই বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত অনেকগুলো অনেকগুলো বিষয় আসলে আপনি নিয়ে এসেছেন। আমরা একটু যাব জনাব হাসান আমজাদ খান আপনার কাছে, যে যেখানে জনাব ফয়সাল চৌধুরী বললেন যে সংস্কার কমিশন 120টি দেশের সংবিধান সম্পর্কে আলোচনা করেছে এবং সেই অনুযায়ী অগণিত মানুষের মতামত নিয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবিধানিক উপকরণের খবরাখবর নিয়েছেন। আর সেই প্রেক্ষিতে এই যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা বাংলাদেশের প্রেক্ষিতে কতটুকু ফলপ্রসূ হবে এবং এটা কি আদৌ বাস্তবায়িত হবে? থ্যাংক ইউ। আমরা তো যে অবশ্যই স্বপ্ন দেখতে পারি, আর চেষ্টাও করছি আমরা। তবে সবসময় আমি গত কিছুদিন ধরে সবসময় এই কথাটা আমি বলতে চাইছি যে ইবনে বতুতা 934 সালে এই বঙ্গ ভ্রমণ করে যে বইটা লিখেছিলেন, সেখানে বলেছিলেন এরকম যে এই বঙ্গ হলো পৃথিবীর শ্রেষ্ঠতম জিনিসে পূর্ণ নরক, যেখানে দাস সব থেকে সহজলভ্য। তার মানে আমাদের স্বভাব চরিত্র এত ভালো যে এটা নরকের কাছাকাছি জায়গা। ফলে এসব মানে সুশোভিত সুললিত বাক্যবাণী সংবিধানে যা আসলো, সেগুলো বাস্তবায়ন করতে গেলে অত সহজ হয়ে উঠবে না। কারণ 72-এর সংবিধানেও আমরা খুব ভালো কথাগুলো লিখেছিলাম, সেগুলো আমাদের রাজনীতিবিদরাই নষ্ট করেছে। তার মানে ওনারা আবার ক্ষিপ্ত হন যে রাজনীতিবিদদের দোষ দেওয়া যেন বিরাজনীতিকরণ করার পক্ষে কথা বলে। কিন্তু ওনারা যে এগুলো করেছেন, মানে একেবারে জালজান্ত ভাবে, যিনি
প্রধানতম প্রাণ ছিলেন এই সংবিধানের, তিনি নিজেই ওটা কাটাছেঁড়া করে বিশেষ আইন, বাকশাল ইত্যাদি করে করে ক্ষান্ত দিয়েছেন। এরপরে যতবারই যিনি এসেছেন না কেন, যত সৎলোক ভেবেই আসুন না কেন, তিনি সংবিধানের উপরে চড়াও হয়েছেন। সর্বশেষ গত 20 বছর ধরে আমরা কি দেখেছি? আমরা মাগুরার ইলেকশন দেখেছি, আমরা আজিজ নির্বাচন কমিশন দেখেছি, 1.5 কোটি ভুয়া ভোটার দেখেছি, তাই না? আমরা তো এগুলো দেখেছি, আমরা 21শে আগস্ট দেখেছি। আবার গত 15 বছর ধরে তো ইলেকশন বলতে কিছু ছিলই না। টাকা পয়সা ব্যাংক সব তো স্তূপ করে বিদেশে চলে গিয়েছে। কাজে সংবিধান লিখে, কাগজে লিখে কিছু হবে না, আমাদের মানুষের গুলো পরিবর্তন করতে হবে। এখন বলেন যে কিভাবে সেটা সম্ভব? আমি মনে করি খুবই সম্ভব। এবারই সে সুযোগটা এসেছে, এই তরুণ যুবকেরা সেই পথটা, সেই চোখটা আমাদেরকে খুলে দিয়েছে। কিভাবে? এই যে সব ভালো ভালো কথা আসলো, এখন আমরা একটা রোডম্যাপ তৈরি করতে পারবো যে আমরা এই জিনিসগুলো চাই এই সময়ের মধ্যে। তো এই সময়ের মধ্যে চাইতে গেলে কি হবে? মনে করেন আমাদের সংবিধানের আমরা দ্বিকক্ষ চাই, 505টা সিট চাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ইলেকশনের যে আসন সংখ্যা আছে সেগুলো আবার রিডিস্ট্রিবিউট করতে হবে। তার মানে এই ধরনের বেসিক যখন আপনি পরিবর্তন করবেন, ইউ নিড গো টু দ্য পিপল টু গেট দেয়ার ম্যান্ডেট। তার মানে আমি গণপরিষদের কথা বলছি, আমি গণভোটের কথা বলছি। জনগণ, সকল মানুষের যেন অংশগ্রহণ থাকে এই সব পরিবর্তনের। সেই জন্যে এই 21 জন উপদেষ্টা আর আমাদের এই এই ছোট বড় মিলিয়ে যে সব রাজনীতিক আছে, একদল তো পালিয়ে গেছে, তাই না? এদের দিয়ে হবে না। উই নিড টু গো টু দ্য পিপল টু গেট দেয়ার কনসার্ন। তারা আমাদেরকে ম্যান্ডেট দিচ্ছে কিনা আমরা এই পরিবর্তন চাই। সেই জন্য গণভোট হতে হবে, ইলেকশনের আগে গণভোট হতে হবে, অথবা গণপরিষদের ইলেকশন হতে হবে। তারপরে রোড ম্যাপ তৈরি করতে হবে যে এই এতটুকুন নির্বাচনের জন্য আমরা এখন এটুকুন কিন্তু চাই। কিন্তু কিন্তু আমি এখানে একটু সামান্য অ্যাড করতে চাই যে আপনি বলছেন যে একদল পালিয়ে গেছে, কিন্তু তারা তো এখনো পর্যন্ত বাংলাদেশের নিবন্ধিত বড় রাজনৈতিক দল। তাদেরকে বাদ দিয়ে কি গণভোট আপনি করতে পারবেন? যদি মনে করেন তাদেরকে গণভোটের বাইরে রাখবেন, এটা কি আদৌ সম্ভব, নাকি না 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 না, সংবিধান না না, সংশোধনের সেজন্যই পরেই সম্ভব? সেজন্যই গণভোটটা দিতে হবে। এটা সকল জন্য উন্মুক্ত থাকলো, কেউ গ্রহণ করলো কেউ করলো না, তারা যদি ভোট দেয় দিল, না দিল না দিল, ফাইন। কিন্তু যেন কোনো লোক এসে কোর্টে রিট না করে যে আমি তো আমার মতামত দেই নাই। ঠিক আছে? এই জন্যই গণপরিষদ করার নিয়মটাই সারা বিশ্বে এভাবেই। সংবিধান যখন বড় ধরনের পরিবর্তন হয় তখন এভাবেই হয়ে থাকে। সুতরাং সেটা করতে হবে। তাতে যদি 2 মাস, 6 মাস, 1 বছর লেট হয় আমাদের এই ইলেকশন করার জন্যে, তাহলে সেটা মেনে নিতে হবে। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের যারা একেবারে তর সইছে না, মানে কালকে ইলেকশন দিতে পারলে খুব ভালো হয়, আহ, সেটা লক্ষ্য করা যাচ্ছে। এদের সঙ্গে আমি খুবই স্বাভাবিকভাবে আমাদের এই মানে দেশের বাইরের কোনো শক্তি যুক্ত হয়েছে কিনা আমি আমি সন্দেহ পোষণ করি। সেটা যদি না হয় তাহলে ভালো। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এনেছেন যে দেশের বাইরের কোনো শক্তি এখানে যুক্ত হয়েছে কিনা। সেটি আসলে বিভিন্নভাবে, বিভিন্ন পন্থায়, বিভিন্ন উপায়ে আমরা বুঝতে পারছি কিছুটা যে দেশের বাইরের শক্তি এখানে যুক্ত হয়েছে, এবং দেশের ভেতর থেকেও অনেক সেই যে একটু আগে বললেন রাজনৈতিক কূটকৌশল, সেই কূটকৌশলের অংশ হিসাবেই কূটচাল চলছে। এই কূটচাল আজীবন চলবে। আমরা একটু এই কুটচালের অংশবিশেষ হিসাবে মৃদুল ভাইয়ের কাছে জানতে চাইবো। মৃদুল ভাই, এই কুটচালের মাঝামাঝি যে চাল চলছে, এই চালের উপর ভিত্তি করে বাংলাদেশ কতটুকু এগিয়ে যাবে, এবং সেই এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে এই সরকার আহ আহ, কোনোভাবে কি সেই জুলাই আগস্ট মাসে নির্বাচন করতে পারবে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে একটু হাসান আমজাদ ভাইয়ের একটি বক্তব্যের সাথে আমার একমত পোষণ করছি। আর সেটি হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো এই সরকারের সামনে এসেছে বা গৃহীত হচ্ছে, আমি মনে করি সেটি বাস্তবায়নের জন্য একটি রোড ম্যাপ প্রয়োজন রয়েছে, এবং সেটা একটা দীর্ঘমেয়াদী রোড ম্যাপ পরিকল্পনা সেখানে করা যেতে পারে। যে প্রস্তাবগুলো এসেছে একটা সরকার বা একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের সাথে সেগুলো সঙ্গতিপূর্ণ। অতএব খুব সহজে বা অতি অল্প সময়ে এতগুলো সংস্কার প্রস্তাবের বাস্তবায়নের প্রশ্নে তার সূত্রপাত করা, এটা একটা রোড ম্যাপ ছাড়া বা একটা সময় ক্ষেপণ ছাড়া কখনোই কোনোভাবেই সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না।
যদি কেউ বা কোনো রাজনৈতিক দল যদি খুব তাড়াহুড়া করে বাংলাদেশ একটা নির্বাচন দিয়ে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়ে পুনরায় সেই ক্ষমতার পুনরাবৃত্তি বা দম্ভের প্রকাশ করতে চায়, তাহলে আমি মনে করি বাংলাদেশের এই সংস্কার নামক শব্দটি হয়ে যাবে নামে মাত্র বা অচলায়তনের দিকে ধাবিত হওয়া। তো কিন্তু আপনি আমরা যে কথাটি যতটুকু বলেছেন, দেখেছি, আমরা যতটুকু দেখেছি যে গত আহ, 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 2 মাস আগ থেকে যেটি আমরা দেখছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলছিলেন যে ডিসেম্বরে নির্বাচন দিবেন, কিন্তু এর পরপরই আমরা শুনতে পাচ্ছি জুলাই আগস্টে নির্বাচন হয়ে যেতে পারে। অনেকটা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান মনে করছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে তিনি যদি চলে যেতে পারেন, অনেকটা তিনি সেই কায়দায় পড়ে গেছেন। তো এই যে এই যে কায়দা কানুনের যে ফাঁক ফোকর, এগুলো থেকে বেরিয়ে এসে কিভাবে বাংলাদেশ আসলে এই একটি সংস্কারের মাধ্যমে স্বনির্ভর হবে? আচ্ছা, খুবই ধন্যবাদ আপনাকে হারুন ভাই। আপনার আহ, আগের যে প্রশ্নটি, আমি সেই প্রশ্নের অত্যন্ত সংক্ষেপে দু একটি কথা বলে আমি আপনার এই প্রশ্নে যাচ্ছি। আপনি একটা কথা বলছিলেন যে বাংলাদেশের এই নির্বাচন অত্যাসন্ন, মানে নির্বাচনকে খুব তাড়াতাড়ি করা বা নির্বাচিত একটি সরকার এসে রাষ্ট্র ব্যবস্থার হাল ধরা, এই প্রশ্নে কোনো কূটনৈতিক চাল রয়েছে কিনা বা কোনো কূট কৌশল এখানে কাজ করছে কিনা। আমি এই প্রশ্নে বলবো, আমাদের এই বাংলাদেশের জন্ম ইতিহাস যদি বলি, আমাদের সংস্কৃতি যদি বলি, আমাদের আমাদের বাংলাদেশের মানে আবহমান সংস্কৃতির যে শেকড় যদি বলি, তার অনেক কিছু কিন্তু আমাদের বাংলাদেশের এই সোদামাটি গ্রন্থ থেকে আসা। কিন্তু আমরা কেন জানি আমাদের এই স্বাধীনতার সংগ্রাম বলি, ভাষার সংগ্রাম বলি, রাজনৈতিক ইতিহাস বলি, এই প্রশ্ন করতে গেলেই কেমন যেন একটু পরনির্ভরশীলতা এবং মানে যেটাকে বলবো পরচর্চার যে বিষয়গুলি বা অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার বিষয়টি আমরা বারবারই কিন্তু দেখেছি। অর্থাৎ দেশটা আমাদের, অথচ ভাবনা যেন বিদেশিদের, এমন একটা ভাব কিন্তু আমরা সবসময় সেটি পরিলক্ষিত করেছি। ঠিক যেমনটা দেখা যায় যে মহান মুক্তিযুদ্ধে আমাদের অংশগ্রহণ, অথচ পার্শ্ববর্তী বিশাল বড় একটি দেশ, বিশাল আয়তনের বিশাল জনসংখ্যার দেশ ভারত সবসময় আমাদের সেই স্বাধীনতার সেই সবচেয়ে বড় মাধুর্য এবং প্রাচুর্য তারাই সবসময় বলে এসেছে। এবং আমাদের একটি রাজনৈতিক দল বিগত সরকারে যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, সেটা স্বীকার করেও গেছে যে ভারতের অবদানকে অস্বীকার করা যাবে না। তো আমাদের আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা ভারত বাদ দিলাম, পাকিস্তান বাদ দিলাম, আমার বাংলাদেশের সংস্কার প্রশ্নে বাঙালি হিসেবে আমাদের জনপ্রশাসনে যারা রয়েছে, বিচার বিভাগে যারা রয়েছে, বা প্রশাসনের বিভিন্ন স্তরে যারা রয়েছে, বা এ দেশকে গঠন কল্পে যারা কাজ করছেন, তাদের দিকে যদি আমরা নজর দেই, তাহলে কুটচালটা তো আর বিদেশ থেকে আসতে হবে না। আমাদের বাংলাদেশিরা বাংলাদেশের সীমানায় বসে বসেই তো আমাদের এই দেশকে ধ্বংস করা বলি, আমাদের দেশকে গড়তে বলি। অর্থাৎ দুই ধরনের পরিকল্পনাই কিন্তু কিন্তু একই চেয়ারে বসে হচ্ছে। একেবারে তো যথার্থই আপনি বিগত বলেছেন, যথার্থই বলেছেন। আমি একটু আরেকটু মানে ঘোলাটে করতে চাই ব্যাপারটাকে। ঘোলাটে হলো, কুটচালটা আসলে বিদেশিরা খুব সহজে দেয় না যদি আমাদের দেশীয় জি শক্তির জি জি ইন্ধন সেখানে না থাকে। জি আমাদের দেশীয় শক্তি কেন বারবার সেই বিদেশি শক্তির শরণাপন্ন হয়? এইবার জি তো আমরা আমাদের এই যে পোলাপান দেশকে স্বাধীন করলো, তারপর আমরা ভেবেই নিয়েছিলাম বাংলাদেশ আর বিদেশি শক্তির কাছে কখনো মাথা নত করবে না। কিন্তু বাংলাদেশের ভেতর থেকে কেউ কেউ আবার সেই তাদের কাছেই ধর্ণা দিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে এই প্রবাস থেকে। কি হ্যাঁ, বলবেন? যেমন যেমন অনেক রাজনীতিবিদরা বিশ্লেষণে বলে থাকেন যে ফ্যাসিবাদ এখনো জীবন্ত রয়েছে। তা আমি মনে করি মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু মানুষের মতাদর্শ, মানুষের কর্ম, এটা তো কখনোই মৃত হয় না। হ্যাঁ, বা এটাকে কখনোই কিন্তু মানে আড়াল করা যায় না। যে মতাদর্শের, যে ফ্যাসিবাদের আদর্শে পুষ্ট বা দোসররা এতদিন এই রাষ্ট্র ক্ষমতায় এসে রাষ্ট্রকে অত্যন্ত সুন্দরভাবে চর্বণ করেছে, তার অধিকাংশরাই কিন্তু এখনো স্বপদে বলিষ্ঠ অবস্থানে রয়েছে। তাই তাদের সমন্বয়ে আমাদের বর্তমান জনগণের আশা আকাঙ্ক্ষাকে পুনর্বাসিত করবার লক্ষ্যে আমাদের কুটচালগুলো বহির বিশ্ব থেকে আসতে হবে, আমরা সেটা প্রত্যাশা করতে পারি না। তার নমুনা হিসেবে আমি শুধু এতটুকু বলতে পারি যে আমাদের জুলাই বিপ্লবের পরে যে সকল দোসররা বা যে সকল ফ্যাসিস্টরা আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে,
তারা এই পালাবার সহযোগিতাটা পেল থেকে? নিশ্চয়ই আমাদের এই বাংলাদেশেরই যারা প্রশাসনে রয়েছে বা বিভিন্ন ক্ষমতাসীন যারা রয়েছে বা কলকাঠি যারা নাড়ছেন, তারাই নিশ্চয়ই সুযোগটা করে দিয়েছে। তা আমি মনে করি বাংলাদেশের সংস্কার প্রস্তাব বা বাংলাদেশের উন্নয়ন প্রস্তাব বা বাংলাদেশকে সমৃদ্ধির প্রশ্নে কোনো সংস্কার প্রস্তাব যদি আসে, তাহলে সেটাকে ধ্বংস করা, সেটাকে বিধ্বংস করা বা সেটাকে মানে কি বলে আস্থা করে ফেলে দেবার জন্য আমাদের বিদেশিদের প্রয়োজন হবে না, বিদেশি কূটনৈতিকদের প্রয়োজন হবে না। কারণ আমাদের স্বদেশেই আমাদের দেশপ্রেমিক নামের বহু মানে কি বলবো আমরা ফ্যাসিস্ট রয়েছে, যারা এখনো পর্দার আড়াল থেকে দেশের সমস্ত কর্মকাণ্ডে সংস্কার প্রশ্নে বলেন, দেশ সেবা বলেন, প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, আমি মনে করি সরকারের সর্বস্তরে তাদের একটা অদৃশ্য এবং যেটাকে বলবো আমরা কুটচালপনা এখনো কিন্তু রয়ে গেছে, যার প্রভাব কিন্তু আমরা সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি। অনেক আমি ধন্যবাদ এখানে আমি বাবু। এখানে একটু অ্যাড করি, জাস্ট প্লিজ। 30 সেকেন্ড। আমরা এখনো কখনো দেখিনি যে আহ, এই যে 5 তারিখের আগের যে ঘটনাগুলো ক্রমাগত ঘটে চলেছিল, সেখানে আমরা দেখেছি সামরিক বাহিনীর লোকেরাও গুলি করেছে জি, নিরস্ত্র মানুষের উপরে, কিন্তু কোনো সংস্কারের জায়গায় কোনো সংস্কারের কথাই তাদেরকে নিয়ে বলা হচ্ছে না। কেন? বলা হচ্ছে না। জি, জি আহ, তারা সেটাই। কি? এবং যেহেতু যে আপনার যে এই কথার সাথে একটু আমি আপনাকে আরেকটু আরেকটু বলতে চাই আরেকটু হারুন সুযোগ ভাই। দিই আমি। এতে তো এখন যে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, যেখানে সামরিক বাহিনীতে পর্যন্ত রাজনীতি ঢুকে গেছে গত 15 বছর 17 বছরে, তো সেইটারও সংস্কার প্রয়োজন। সামরিক বাহিনী আগের জায়গায় ফেরত যাওয়া প্রয়োজন। সামরিক বাহিনীর কাজ দেশকে রক্ষা করা, সামরিক বাহিনীর কাজ দেশকে, দেশের রাজনীতির সাথে যুক্ত হওয়া নয়, সেই ব্যাপারে হারুন ভাই, আমাকে যদি একটা মিনিট সময় দেওয়া হয়, আমি বোধহয় কুটচালের বিষয়টা প্লিজ। আরেকটু পরিষ্কার করতে পারি। সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের বা রাষ্ট্র ব্যবস্থার যে ধাপগুলো, যে অধ্যায়গুলো আজকে আমরা দেশের সুশাসন প্রতিষ্ঠার বেলায় দেখতে পাই। আইনের সুশাসন, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা করা। তো যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে তারা কতটা আইন দ্বারা পুষ্ট। ঠিক একইভাবে যে দেশে দুর্নীতি হচ্ছে, আমরা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের দেশের দুর্নীতি দমন কমিশন রয়েছে, তারা কতটা দুর্নীতি মুক্ত রয়েছে, সেদিকে কি কোনো সংস্কার রয়েছে? আজকে বিচার বিভাগের কথা বলি, বিচার বিভাগ কতটা বিচার কার্য দ্বারা পরিপুষ্ট, সেটা আমাদেরকে ভাবতে হবে। তার কি কোনো সংস্কারের প্রশ্ন এসেছে? শুধুই মাত্র একটা নির্বাচন অধিষ্ঠিত একটা রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে, তারা ক্ষমতার ব্যবহার করবে, তারা দম্ভ দেখাবে, পুনরায় সে দলীয়করণ, সেই দুর্বৃত্তায়ন করবে, তার একটা রূপরেখা প্রণয়ন হচ্ছে। কিন্তু সরকারের সঠিক আইনের শাসন, জবাবদিহিতা এবং দুর্নীতি দমনের প্রশ্নে বা জনমনের আশা আকাঙ্ক্ষা পূরণের প্রশ্নে যে যে বিষয়গুলো রয়েছে, যে শেকড় সন্ধানী, শেকড় অন্বেষী যে বিষয়গুলো রয়েছে, শিল্প সাহিত্য রয়েছে, সেখানে মানুষের মৌলিক অধিকারের যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নে কিন্তু আমাদের এই সংস্কার কার্যক্রমের কোনো বিষয় আমি বিশদ বিবরণ হিসেবে আমি কিন্তু দেখতে পাইনি। আজকে যতগুলো সংস্কার এসেছে, জাতির সংস্কারের মূলে রয়েছে জাতির সংস্কৃতি, যেটা জাতির মূল পরিচয়ের বাহক এবং ধারক। অথচ দেখেন, আমাদের সংস্কৃতির সংস্কারের প্রশ্নে এ যাবৎকালে আমি কোন সংস্কার কমিশনের দ্বারা প্রস্তাব আমি সেখানে গৃহীত হতে দেখিনি। এটা হয়তো বা আমাদের দুর্ভাগ্য কিংবা জাতির দুর্ভাগ্য বলে মনে হচ্ছে। ধন্যবাদ করুন ভাই আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। জনাব হাসান আমজাদ খান, আপনি আরো কিছু বলতে চেয়েছিলেন, জি, তারপর আমি আমি ওই ফয়সাল চৌধুরীর কাছে যাব। জি জি, সমস্যা নেই। কূটনীতির কথা একটু বলতেই হয়, কারণ এই দেশের উপরে এক ধরনের শকুনের থাবা আমরা সবসময় দেখতে পাই। আমরা ভেবেছিলাম যে তার একটা পরিবর্তন হবে, কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে সেটি হচ্ছে না। আমি একটা উদাহরণ দেই। পার্শ্ববর্তী দেশের একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক, তিনি বলছেন যে জুলাই আগস্ট ইলেকশন হওয়া উচিত। তিনি ডিকটেট করছেন, হাউ ডেয়ার শি ইজ। আবার আমাদের বাংলাদেশের ভেতরের একজন খুবই মানে সফিস্টিকেটেড ক্লিন ইমেজ বলে ধরা হয় যাকে, তিনি বললেন জুলাই আগস্ট ইলেকশন দেওয়া যেতে পারে। তো আমি এইসব কোনো মানে খুঁজে পাই না, কিভাবে এই 24 সালে এসে এ ধরনের পালিয়ে যাওয়ার ঘটনার পরে আমরা কি এখনো কিছুই শিখবো না?
আমাদের শেখার জন্য সম্ভবত নতুন করে আমাদের রাজনৈতিক যে বিবেচনা, দেশপ্রেম, আমাদের নিজস্ব সংস্কৃতি, এগুলো শেখার জন্য বাংলাদেশে একটি আলাদা স্কুল সিস্টেম করা প্রয়োজন হবে সম্ভবত। না হলে আমরা আসলেই সত্যিকার অর্থে সাংস্কৃতিকভাবে লাভবান হতে পারবো বলে আমি অন্তত মনে করি না, এবং আমার সাথে সম্ভবত আপনারা তিনজন একমত এবং বাংলাদেশের মানুষ একমত। যাব জনাব ফয়সাল চৌধুরী আপনার কাছে। অনেকগুলো প্রসঙ্গ আসলে এসে গেছে আমাদের আলোচনার মধ্যে। এ ধরনের আলোচনার মধ্যে যে এই এই যে আজকে যে আলোচনাটা আপনারা করেছেন, অনেকগুলো ব্যাপার এখানে এসেছে। আমি সেই ব্যাপারে একটু পরে যাব। তার আগে যদি একটু বলি যে জনপ্রশাসন এবং নিরাপত্তা বাহিনী নিয়ে যে কথাগুলো বললেন কিছুক্ষণ আগে জনাব হাসান আমজাদ খান এবং জনাব মৃদুল রহমান, এই ব্যাপারে আপনার মতামত কি? জি, অনেক ধন্যবাদ। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম মৃদুল ভাই আর হাসান আমজাদ সাহেবের কথা। উনি যেখান থেকে শেষ করেছেন আমি সেই জায়গা থেকে আমি ধরি। খুব ভালো হয়। আমাদের আমাদের সংস্কার ইজ এ স্টেট অফ মাইন্ড, তাই না? এটা স্টেট অফ মেন্টালিটি। আমরা বাংলাদেশের মানুষ, আমি নিজেকে নিয়েই বলছি, আমরা খুব সুদূর প্রসারী চিন্তা করতে পারি না। আমরা খুব শর্ট, খুব স্বল্প দৃষ্টির মানুষ আমরা। আমি নিজেকে নিয়েই কথাটা বলছি। আমরা আজকেরটা চিন্তা করি, আগামীকাল চিন্তা করি, তারপরেরটা আমরা মাথাতেও আনি না। এখন ধরেন আমাদের যে প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে ছিল বা বর্তমানে আছে, একটা প্রতিষ্ঠান দেখান যে প্রতিষ্ঠানটা প্রপারলি ফাংশন করছে, একটা প্রতিষ্ঠান। এটা হোক আপনার শিক্ষা প্রতিষ্ঠান, হোক আপনার বিচারালয়, এটা হোক আপনার সচিবালয়, হোক আপনার ইউনিয়ন পরিষদ, কোনোটাই প্রপারলি ফাংশন করে না। কেন করে না? কারণ আমাদের মানুষ হিসাবে আমাদের সেই পর্যাপ্ত শিক্ষাটা কিংবা সেই পর্যাপ্ত মানসিক পরিপক্কতাটা নেই। এই পরিপক্কতাটা কেন হয় নাই, এইটার হয়তো একটা আহ বিজ্ঞ আলোচক আছেন এখানে, আপনারা বলতে পারবেন। একটা বিশাল একটা ঐতিহাসিক পটভূমি আছে। এই এই পরিপক্কতাটা না থাকার কারণে কিংবা এই যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা কিংবা ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোর কারণে এই সুযোগ সন্ধানী চক্রগুলো বারবার আসে। এই সুযোগ সন্ধানী চক্রটা এটা হতে পারে আমার আভ্যন্তরীণ, হতে পারে বৈদেশিক। সেই সাথে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানটা আপনি চিন্তা করেন, ভৌগোলিক অবস্থানটা আপনি চিন্তা করেন। বাংলাদেশ ইজ ইজ এ ইজ এ হট কেক। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশ ইজ এ হট কেক। আমরা যদি আমাদের প্রপার পটেনশিয়ালটাকে ইউটিলাইজ করতে পারতাম, চীন, ভারত থেকে শুরু করে এই পুরো অঞ্চলের ইভেন পশ্চিম দেশও প্রত্যেকেই আমাদের কাছে এসে ধর্ণা দিত। আমরা কারো কাছে ধর্ণা দেওয়ার কথা না। কিন্তু ঘটনাটা উল্টো হয়ে গেছে। উল্টো হয়ে গেছে তার ওই যে কারণ, আমরা নিজেরা নিজেদেরকে তৈরি করতে পারিনি। আমরা নিজেরা কোনো প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারিনি, বরঞ্চ যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলো আমরা ধ্বংস করেছি। আমরা সব সময় আবেগী কথাবার্তা বলি, আমরা আবেগে চলি। কিন্তু আবেগটা দিয়ে আপনি কাব্য লিখতে পারবেন, আবেগ দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, আবেগ দিয়ে দেশ চালাতে পারবেন না। আবেগ দিয়ে আপনি একটা সমাজ তৈরি করতে পারবেন না। একটা জনাব সমাজ ফয়সাল তৈরি করার চৌধুরী, জন্য, আমাদেরকে একটু শর্ট করতে হবে, আমাদের সময় আছে আর টোটাল 4.5 মিনিট। জি, আপনি জি, আমি সংক্ষিপ্ত করে দিব। তো এই এই কারণেই আমাদের আমাদের প্রতিষ্ঠানগুলো প্রপারলি ফাংশন না হয়, আমরা প্রপারলি এডুকেটেড না হয়, আমাদের এই প্রবলেমটা তৈরি হয়েছে। এবং সেই কারণে অশিক্ষিত আহ, নেতা আমরা পেয়েছি, সুযোগ সন্ধানী নেতা আমরা পেয়েছি, যারা আমাদেরটা খায়, গিয়ে খরচ করে বাইরে, দেশের বাইরে, আমাদের টাকা দেশের বাইরে পাচার করে। আমি আহ, আজকের দেখছিলাম যে সংবিধান সংস্কার কমিশনের কিছু সুপারিশ, খুব চমৎকার কিছু সুপারিশ এখানে এসেছে। আমার ভালো লেগেছে। প্রথম জিনিসটা যেটা যে প্রথমেই ওনারা বলতে চেয়েছেন যে আমরা জাতি হিসাবে আমাদের পরিচয়টা কি। দেখেন, বাংলাদেশের মানুষ জাতি হিসেবে তার পরিচয়টা কি, এইটা নিয়েই আমরা দুদুল্যমান অবস্থার মধ্যে আছি। কেউ বলি বাঙালি, কেউ বলি বাংলাদেশি, তাই না? এইখানেই দেখেন আমাদের গোড়ার মধ্যেই সমস্যা। আমরা শুরুতেই এইটা ঠিক করতে পারি নাই। এইটা তারা ইয়ে করেছেন। তারপরে দেখেন একটা জিনিস আমি বলবো, ওই যে সন্দেহের কথা আসছে, আমার পূর্ববর্তী বক্তাদের কথার মধ্যে আসছে সন্দেহ। সন্দেহটা কেন আসছে? একটা বড় রাজনৈতিক দলের মনে সন্দেহ আসছে। তার কারণ হচ্ছে, আমি আপনাকে বলি, এই আমাদের সংস্কার সময় আছে কমিশনের, আর 3 মিনিট।
জি জি, এই সংস্কার কমিশনের একটা প্রস্তাবনা হচ্ছে যে 10% তরুণ তরুণীরা তরুণ তরুণীদের জন্য সিট রিজার্ভ রাখা হবে। কেন এটা? হ্যাঁ, কেন বয়সসীমা 21 হবে? আমি তো তার কোনো কারণ দেখি না। আপনি যদি ওয়ার্ল্ড ইন্ডেক্সে যান, পৃথিবীর বিভিন্ন জার্নালে যান, বিভিন্ন গবেষণায় যান, 25-এর আগে কোনো মানুষই ম্যাচিউরড হতে পারে না। তার সাইকোলজিক্যাল ম্যাচুরিটি আসে না। সে 21 বছর বয়সে সংসদ সদস্য হয়ে কি করবে? সে তো তৈরিই না জীবনের জন্য। এখন যদি আমি বলি যে এই দুইটা ধারা করা হচ্ছে একটা বিশেষ গোষ্ঠীকে আহ ফায়দা দেওয়ার জন্য, এটা কি ভুল হবে? আমি তো ইন্টারপ্রেট করতেই পারি। এই যে জিনিসগুলো, এইভাবেই কিন্তু সন্দেহটা তৈরি হয়। এই সন্দেহ থেকেই কিন্তু তখন আসে বিভিন্ন চক্রের সাথে আলাপ আলোচনা, বিভিন্ন জনের সাথে যোগ সাজস করা। আমাদেরকে এইগুলা থেকে বের হয়ে আসতে হবে। এত এত রক্ত দেওয়ার পরে এইসব জিনিস করা চলবে না। এইসব এইসব আহ, ভুল দিকে ধাবিত করার জিনিস থেকে আমাদেরকে সরে আসতে হবে, সহজভাবে অনেক চিন্তা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় আছে আর 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে আমি জনাব হাসান আমজাদ খান আপনাকে 30 সেকেন্ড দিতে চাই। সংস্কার প্রস্তাব কোনোভাবে কি আসলে বাস্তবায়িত হবে? 30 সেকেন্ড। আমি প্রত্যাশা রাখতে চাই সেটা হবে, কিন্তু আবারও বলছি, সন্দেহ থেকে যাবে। কারণ আমাদের ভেতরের কিছু এখন এখন যে ইউটিউবীয় বুদ্ধিজীবী যারা তৈরি হয়েছে, তারা এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এই সরকারকে অপদস্থ করছে নানাভাবে করে, যেন এখনই ইলেকশন দেওয়া হয় সেটা তারা চাইছে। আর ভূ রাজনৈতিক শক্তিগুলোও চাইছে যেন এখনই ইলেকশন হয়। সুতরাং এই ইন্টারিম গভর্নমেন্ট খুবই বিপদগ্রস্ত আছে এখন। যে কোনো সময় ইলেকশন তারা দিয়ে যাবে। ফলে ওই অনেক তথই বচ হবে, আমরা খুব ভালো বেশি দূরে এগোতে পারবো না। বাট আই হোপ যে মিস্টার ইউনুস উইল গেট আ গুড রোড ম্যাপ, শর্ট টার্ম এবং লং টার্ম, এবং সেটা একটা সিটিজেন চার্টার মারফতে সই করে থাকবে সব রাজনৈতিক নেতৃত্ব, যেন ভবিষ্যতে এটা বাস্তবায়িত হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব মৃদুল মৃদুল রহমান। আমরা 1 মিনিটের কম সময় আছে, সেজন্য আর আপনাকে আমি একেবারে কথা বলতে আমি দিতে চাই না। তবে ইয়েস এবং নো আপনার কাছে শুনতে চাই। আমি সংস্কার প্রস্তাবের সংস্কারটি বাস্তবসম্মতভাবে তারা কমপ্লিট করতে পারবে আর পারবে না? আমাদের 30 সেকেন্ড সময় আছে, এর মধ্যে শেষ হয়ে যাব, অনুষ্ঠান শেষ করতে আমি হবে। আমি এখানে আশাবাদী দুটো কারণে। তার একটা হচ্ছে, যদি সম্ভব হয় যে আমরা নিজেরাই সংস্কার হব, অর্থাৎ আমরা নিজেরা সংস্কার হয়ে সত্যিকার মানুষ হব, আমরা সত্যিকার আলোকিত মানুষ অনেক হব, অনেক অনেক সুস্থ ধন্যবাদ মানুষ আপনাকে, হব, অনেক অনেক তাহলে ধন্যবাদ আপনাকে। ওই মানুষের আমাদের জন্য যে সংস্কারটি হবে সেটা সুস্থ ধারার একটি সংস্কার হবে এবং অনেক তা ধন্যবাদ বাস্তবায়ন আপনাকে, সম্ভব অনেক হবে। ধন্যবাদ জনাব হাসান আবজাদ খান, জনাব ফয়সাল চৌধুরী, জনাব মৃদুল রহমান। আপনাদের চমৎকার বক্তব্য নিশ্চয়ই বাংলাদেশের মানুষের ভালো লাগবে, যে এই বাংলাদেশকে আমরা এই প্রবাস থেকে হৃদয়ে ধারণ করি। বাংলাদেশ চিরজীবী হোক, এবং আমরা বিশ্বের বুকে বাঙালি জাতি হিসেবে যেভাবে আছি ঠিক তার বাইরে গিয়ে